শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বেসরকারি ব্যাংকের সাথে সরকারি ব্যাংক, বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা একীভূত হতে চাচ্ছে না এই বিষয়ক আলোচনা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে আদেশ জারি করেছে যে বেসরকারি সিটি ব্যাংকের সাথে বেসিক ব্যাংকে একীভূত করবে, সেই একীভূতকরণের জায়গায় বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের কাছে অনাপত্তি দিয়ে একটা স্মারকলিপি লিখেছে। একই স্মারকলিপি অর্থ মন্ত্রণালয় দিয়েছে যে তারা এই সিটি ব্যাংকের সাথে বা বেসরকারি ব্যাংকের সাথে তারা একীভূত হতে চায় না। তাদের দাবি যে সরকারি মালিকানাধীন যে রাষ্ট্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক যুক্ত হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে, এবং সোনালী ব্যাংক যুক্ত হচ্ছে বিডিবিএল, আরেকটা সরকারি ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে। তাহলে সরকারি ব্যাংক যুক্ত হচ্ছে সরকারি ব্যাংকের সাথে, সেই ক্ষেত্রে বেসিক ব্যাংক কেন যুক্ত হবে বেসরকারি ব্যাংকের সাথে? এই নিয়ে তাদের মূলত বিরোধিতা, তাদের মূলত অনাপত্তি। তো এই বিষয়ক আজকে আলোচনা। তারা তাদের স্মারকলিপিতে কি আবেদন নিবেদন করেছেন বাংলাদেশ ব্যাংকের কাছে বা অর্থ মন্ত্রণালয়ের কাছে, অপরপক্ষে বাংলাদেশ ব্যাংক প্রতি উত্তরে তাদের জবাব কি দিয়েছেন, মূলত এই বিষয়ক আলোচনা, এই বিষয়ক ভিডিও। আশা করি আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি যদি দেখেন তাহলে এই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। বেসরকারি ব্যাংকের সঙ্গে এক হতে বেসিক ব্যাংকের আপত্তি, এই বিষয়ক একটা শিরোনাম বা প্রতিবেদন যুগান্তর পত্রিকা করছে 2024 সালের 17 এপ্রিল ভিত্তিক, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। সে প্রতিবেদনে বলা হয়েছে যে বেসরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চাচ্ছেন না সরকারি বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। তাই সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে স্মারকলিপি দিয়েছেন এবং একই স্মারকলিপি দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। তবে বেসিক ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সরকারি বলে স্বীকারই করছে না কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। এইটা নিয়ে মূলত দ্রুম্যজাল তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেওয়া স্মারকলিপিতে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলতেছে বা বলেছেন যে দেশের ক্ষুদ্র শিল্পে অর্থায়নের লক্ষ্যে 1989 সালে বেসিক ব্যাংক লিমিটেডের কার্যক্রম শুরু হয়, যা 1992 সালে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এটি রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকারি আর্থিক সেবা দিয়ে আসছে, যা 2015 সালে পুরোপুরি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়। বেসিক ব্যাংক প্রথম দিকে সরকারি খাতের ব্যাংক হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করেছে এবং সরকারকে বিপুল অঙ্কের মুনাফা দিয়েছে, যা অন্যান্য ব্যাংকের কাছে ছিল উদাহরণ। শেষের দিকে এসে ব্যাংকটি দুর্ঘটনার শিকার হয়। বেসিক ব্যাংকে অন্য রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অনুরূপ চাকরি বিধিমালা অনুসরণ করা হয়, যা বেসরকারি মালিকানার ব্যাংকের সঙ্গে পুরোপুরিভাবেই অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণের গ্রেড নির্ধারণ এবং বেতন এবং অন্যান্য ভাতা দিয়েও কিন্তু প্রদান করা হয়। পাশাপাশি বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণের পেনশন সুবিধা বলবৎ রয়েছে। এছাড়া বেসিক ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে সম্পূর্ণরূপে সরকারি ব্যাংকের অনুরূপ বিধিবিধান অনুসরণ করা হয়। এছাড়া বেসিক ব্যাংকে 12তম থেকে 20তম গ্রেডের কর্মচারীগণের স্থায়ী চাকরি বিদ্যমান রয়েছে। শ্রম আইন অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান হিসেবে বেসিক ব্যাংকে সরকারি শ্রম অধিদপ্তর অনুমোদিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত কর্মচারী ইউনিয়নের কার্যক্রম চলমান রয়েছে, যেটা সিবিএ, এই কার্যক্রম চলমান রয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে যে ব্যাংকিং খাতে সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত একীভূতকরণের পদক্ষেপকে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি টেলিভিশন, অনলাইন এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদের বরাতে জানতে পারি যে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্র মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মার্জারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা সামঞ্জস্যপূর্ণ। তবে বেসরকারি মালিকানাধীন সিটি ব্যাংকের সঙ্গে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক মার্জারের বিষয়ে যে আলোচনা হয়েছে তা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ এবং অযৌক্তিক।
যেখানে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অন্য দুটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের সঙ্গে মার্জ হতে চলেছে, সেখানে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে কেন বেসরকারি খাতে সিটি ব্যাংকের সঙ্গে মার্জারের আলোচনা চলছে? মার্জার প্রক্রিয়ায় কোনোভাবেই বৈষম্য কাম্য নয়। এ ধরনের বৈষম্য নীতি পরিহার করে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মার্জার প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে অন্য কোনো রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে মার্জারের জন্য আবেদন জানানো হয়। দেশের অন্যান্য সরকারি ব্যাংকের ন্যায় শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের যিনি চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগপ্রাপ্ত হন। উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে বেসরকারি কোনো ব্যাংকের সামঞ্জস্যতা নেই। ইতিমধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তাদের অনেকেই সরকারি ব্যাংকের পদোন্নতির অধীনে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে একজনকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদায়নের পর কয়েক মাস আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রূপালী ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকে দুজন ডিএমডি হিসেবে, একজনকে জনতা ব্যাংকে এবং দুজনকে বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম হিসেবেও প্রদান করা হয়। এই স্মারকলিপিতে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা স্মারকলিপিতে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই যৌক্তিক কারণগুলো তারা তুলে ধরেছেন। এদিকে এই যৌক্তিক কারণের পরিপ্রেক্ষিতে বা এই স্মারকলিপিতে যা তারা লিখেছেন সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক কি বলছে? বাংলাদেশ ব্যাংক বলছে যে বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সরকারি নন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক বলেন, বেসিক ব্যাংক সরকারের কোনো ব্যাংক অর্ডারের দ্বারা স্থাপিত ব্যাংক নয়। সোনালী ব্যাংকের যেমন ব্যাংক অর্ডার আছে, বেসিক ব্যাংকের তেমন কোনো ব্যাংক অর্ডার নাই। একটা আইন দ্বারা কিন্তু সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বেসিক ব্যাংক কোনো আইন দিয়ে প্রতিষ্ঠিত নয়। সরকার যেমন বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ড করে, তেমনি বেসিক ব্যাংকেরও শেয়ার সরকার হোল্ড করে। এই কথাটা বাংলাদেশ ব্যাংক বলছে। তিনি আরো বলেন, সরকারি আর বেসিক ব্যাংকের মধ্যে পার্থক্য হচ্ছে সরকার যেটা রেভিনিউ থেকে দেয় সেটাই কিন্তু সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান আছে সরকারের কমার্শিয়াল কাজের জন্য এস্টাবলিশড করা। বেসিক ব্যাংকও তেমন একটা প্রতিষ্ঠান। বেসিক স্পেশালাইজড একটা ব্যাংক ছিল যেটা একটা বিশেষ উদ্দেশ্য গঠন করা হয়েছিল। বেসিক ব্যাংক একটা ব্যাংক ছিল যেটা একটা বিশেষ উদ্দেশ্য গঠন করার জন্য, বিশেষ উদ্দেশ্যের জন্য কিন্তু গঠন করা হয়েছিল। এটা কিন্তু ব্যাংক হিসাবে সরকারের আইন দ্বারা প্রতিষ্ঠিত নয়। এই কথাটা বাংলাদেশ ব্যাংক বলছে। এবং একীভূতকরণের সর্বশেষ সিদ্ধান্ত উচ্চ আদালতে হবে। সে উচ্চ আদালতে ব্যাংকগুলোর একীভূতকরণের সর্বশেষ সিদ্ধান্ত উচ্চ আদালতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, এটা একটা লং টার্ম প্রসেস। এটা পুরোপুরি বাস্তবায়ন হতে বেশ কয়েকটি প্রক্রিয়া অতিক্রম করতে হবে। বেশ কিছু পদক্ষেপের পর চূড়ান্তের বিষয় আছে, এখানে আইনগত বিষয় আছে, অডিটের বিষয় আছে, মার্জারের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত হবে আদালতে। তিনি আরো বলেন, এসব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকগুলো স্বাভাবিক নিয়মেই চলবে। মার্জারের আলোচনা বা প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় কোনো দুর্বল ব্যাংক যদি সবল হয়ে যায়, সেক্ষেত্রে তারা যদি চায় তারা মার্জারে যাবে না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মার্জারের সিদ্ধান্ত থেকে তারা সরে আসতে পারবে। কোনো কারণে ব্যাংক যদি একীভূত না হয় তবে সেই ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চলবে। পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংকের যে একীভূতকরণের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা অডিটর নিয়োগ করেছি। এ প্রতিষ্ঠানটি ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করবে। এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এজন্য ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান হককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে প্রতিষ্ঠানটি চূড়ান্ত রিপোর্ট দেবে। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরে তারা সিদ্ধান্তে পৌঁছাবে। এই হচ্ছে প্রতিবেদনের সার সংক্ষেপ। তো বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা যে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর, তারা যে বেসরকারি সিটি ব্যাংকের সাথে যুক্ত হতে চাচ্ছে না, তো এই বিষয়ক আলোচনা, এই বিষয়ক ভিডিও আপনারা দেখলেন।
তো এই আলোচনা শুনে বা এই ভিডিও দেখে যদি আপনারা কিছু জেনে থাকেন, বুঝে থাকেন, বা আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি সময় সুযোগ পেলে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। পাশাপাশি যারা এই বিষয়টা আরও বেশি জানতে চায় তাদেরকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, লাইক করেন, এবং আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো আপডেট নিউজ আসার সাথে সাথে আমি ভিডিও দেব এবং আপনারা নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।